আসসালামু আলাইকুম। ফিলোসোফার কর্নার বিডি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের যুক্তিবিদ্যা যারা নিয়েছ দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ের শ্রেণীকরণ এই বিষয়ের উপর আজকে এটি আমার 3য় ক্লাস। এর আগে 2টি ক্লাস আমি করেছি। যারা এখনও উপরে 2টি ক্লাস বা আগে 2টি ক্লাস দেখো নাই, ওই 2টি ক্লাস আগে দেখে তারপরে 3য় ক্লাসে জয়েন করবে, তাহলে এই অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে বুঝতে তোমাদের অনেক সহজ হবে। তো আজকে আমি তোমাদেরকে যে নতুন একটি বিষয় তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে প্রাকৃতিক শ্রেণীকরণ এবং কৃত্রিম শ্রেণীকরণ। এই দুটি শ্রেণীকরণের মধ্যে যে বিভিন্ন পার্থক্য রয়েছে, আজকে আমরা সেই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব। তো সেই আলোচনার প্রেক্ষিতে বারবার বলতেছি, তোমরা আমার এই আগের 2টি ক্লাসকে একটু দেখে আসবে, তাহলেই বুঝতে সহজ হবে। আগের 2টি ক্লাস দেখে আসলে এটা বুঝতে অনেক সহজ হবে। সেজন্য বলতেছি যে তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবে। তো যাই হোক, আজকে তোমাদের এই কৃত্রিম শ্রেণীকরণ এবং প্রাকৃতিক শ্রেণীকরণ এই দুটির মধ্যে যে বিভিন্ন পার্থক্য রয়েছে, সে পার্থক্যগুলো নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো। তো আমরা প্রথমেই যে পার্থক্যটি নিয়ে আলোচনা করব সেটি হলো যে প্রাকৃতিক শ্রেণীকরণ করা হয় মৌলিক অথবা অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে, এবং এই জাতীয় শ্রেণীকরণ মন গড়ার কোনো সাদৃশ্য থাকে না। আবার অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণে বস্তু বা ঘটনার বাহ্যিক এবং যে অমৌলিক সাদৃশ্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকে, এবং সেখানে মন গড়া সাদৃশ্যের ভিত্তিতে আলোচনা করা হয়ে থাকে। কাজে আমরা প্রথম কৃত্রিম এবং প্রাকৃতিক শ্রেণীকরণের যে প্রথম পার্থক্য সেটি হচ্ছে অপরিহার্য এবং মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে করা হয় প্রাকৃতিক শ্রেণীকরণ, আর কৃত্রিমটি করা হয় অনেকটাই মন গড়ার মতো অথবা বস্তুর বাহ্যিক গুণাগুণ বা অপরিহার্য নয় বা অমৌলিক এরকম সাদৃশ্যকে নিয়ে এই কৃত্রিম শ্রেণীকরণটি করা হয়ে থাকে। 2 নম্বরে আমরা যে পার্থক্যটি দেখতে পাই সেটি হলো এরকম যে প্রাকৃতিক শ্রেণীকরণের উদ্দেশ্য হয় সাধারণ জ্ঞান অর্জন করা, অর্থাৎ বৈজ্ঞানিক জ্ঞান লাভ করা। কোনো বস্তু বা বিষয় সম্পর্কে সাধারণ বা সার্বিক জ্ঞান অর্জন করা হচ্ছে এই প্রাকৃতিক শ্রেণীকরণের উদ্দেশ্য। অপরদিকে কৃত্রিম শ্রেণীকরণের উদ্দেশ্য হলো আমাদের ব্যবহারিক প্রয়োজন পূরণ করা। আমরা যখন যে বাস্তব উদ্দেশ্য সাধনের জন্য কৃত্রিম বা লৌকিক শ্রেণীকরণ করি, সেই উদ্দেশ্য সাধন করে মাত্র, অর্থাৎ ব্যবহারিক প্রয়োজনে। যেমন একজন গ্রন্থকার তার লাইব্রেরিতে বই সাজানোর জন্য সে তার ইচ্ছামতো বইকে সাজিয়ে নিতে পারে। যেমন যে বুক সেলফের কোন ধরনের বই থাকবে, যেমন একটা থাকে সে উপন্যাস, অন্য থাকে ছোট গল্প, অন্য থাকে অন্যান্য সাহিত্য সামগ্রী রাখবে। এটা তার ব্যক্তিগত সুবিধার জন্যই তিনি সেই শ্রেণীকরণটা করে থাকেন, এবং এটাকে বলা হয় কৃত্রিম শ্রেণীকরণ। অপরদিকে প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে সাধারণ জ্ঞান বা কোনো বস্তুর সার্বিক জ্ঞান অর্জন করার জন্য, অর্থাৎ সেখানে বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের একটি ভিত্তি থাকবে। তার যে উদ্দেশ্য, সেখানেই এই প্রাকৃতিক শ্রেণীকরণের একটি বিষয় থাকে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে একজন বিজ্ঞানী তিনি সমস্ত উদ্ভিদ জগৎকে তার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে তারা সেখানে একটা শ্রেণীকরণ করে থাকেন। তৃতীয় যে পার্থক্যটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে, যেটা ইতিপূর্বে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, যে শ্রেণীকরণ হচ্ছে একটি প্রাকৃতিক শ্রেণীকরণ হচ্ছে একটি বৈজ্ঞানিক পদ্ধতি, অপরদিকে কৃত্রিম শ্রেণীকরণ হচ্ছে একটি লৌকিক পদ্ধতি। কেন এটি প্রাকৃতিক পদ্ধতি, কেন বৈজ্ঞানিক পদ্ধতি হলো? কারণ
যে এখানে যে ব্যাখ্যাটি দেওয়া হয়, এইখানে প্রাকৃতিক শ্রেণীকরণের যে ব্যাখ্যাটি দেওয়া হয় সেটি সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য এবং এই জাতীয় শ্রেণীকরণকে বৈজ্ঞানিকভাবেই বা বৈজ্ঞানিক ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে। অপরদিকে কৃত্রিম শ্রেণীকরণে এটাকে বলা হয়েছে একটি লৌকিক পদ্ধতি, কারণ এখানে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটা সম্পূর্ণ ব্যক্তি বা বস্তুর ব্যক্তিগত প্রয়োজনের উদ্দেশ্যেই সেটা করা হয়ে থাকে। সেজন্য এই কৃত্রিম শ্রেণীকরণকে লৌকিক শ্রেণীকরণ বলা হয়ে থাকে। চতুর্থ যে পার্থক্যটি রয়েছে সেটি হলো যে যেহেতু বৈজ্ঞানিক শ্রেণীকরণে মৌলিক গুণ বা মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ করা হয়ে থাকে, কাজেই সেটি সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে থাকে। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণে যেহেতু বাহ্যিক বা অপ্রয়োজনীয় বা অমৌলিক তার উপর ভিত্তি করে বা ব্যবহারিক সুবিধার উপর ভিত্তি করে সেটা শ্রেণীকরণ করা হয়ে থাকে, সেই জন্য কৃত্রিম শ্রেণীকরণ সকলের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে না। 5 নম্বর যে পার্থক্যটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে প্রাকৃতিক শ্রেণীকরণ যেহেতু মৌলিক অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে করা হয়ে থাকে, সেজন্য ব্যক্তিভেদে তার কোনো পার্থক্য সৃষ্টি হয় না। অপরদিকে কৃত্রিম শ্রেণীকরণে যেহেতু বাহ্যিক এবং আরোপিত সাদৃশ্যের উপর ভিত্তি করে, অর্থাৎ মন গড়া সাদৃশ্যের উপর ভিত্তি করে শ্রেণীকরণ করা হয়, সেজন্য সেটি ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। যেমন এক এক ব্যক্তির নিকট যেটি সঠিক শ্রেণীকরণ হয়, অন্যদের কাছে সেটা নাও হতে পারে, অর্থাৎ ব্যক্তিভেদে গৃহীত শ্রেণীকরণ তার মত পার্থক্য সেখানে তৈরি হয়। তারপরে আমরা যে পার্থক্য, অর্থাৎ 6 নম্বরে যে আমরা পার্থক্যটি পাই সেটি হচ্ছে যে প্রাকৃতিক শ্রেণীকরণের গুরুত্ব এবং তাৎপর্য বিবেচনা করে এটাকে একটি বৈজ্ঞানিক শ্রেণীকরণ বলা যেতে পারে। অর্থাৎ প্রাকৃতিক শ্রেণীকরণের আরেকটি নাম হলো বৈজ্ঞানিক শ্রেণীকরণ। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ যেহেতু গুরুত্বপূর্ণ নয়, সেজন্য এটিকে লৌকিক শ্রেণীকরণ বলা হয় এবং এই জাতীয় শ্রেণীকরণের কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকে না। এরপরে আমরা যে পার্থক্য নিয়ে আলোচনা করব সেটি হলো যে প্রাকৃতিক শ্রেণীকরণে কোনো বস্তুর যে তাত্ত্বিক জ্ঞান লাভ করা সম্ভব হয়, এই কারণে বা তথ্যভিত্তিক জ্ঞান লাভ করা যায়, এই কারণে এটিকে তাত্ত্বিক শ্রেণীকরণ বলা হয়ে থাকে। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণে যেহেতু ব্যক্তির ব্যবহারিক উদ্দেশ্য সাধিত হয়, সেজন্য সেটাকে ব্যবহারিক শ্রেণীকরণও বলা হয়ে থাকে। আমরা এছাড়াও আরও কিছু পার্থক্য দেখতে পাই, যেমন যে প্রাকৃতিক শ্রেণীকরণের মাধ্যমে সার্বিক বা সাধারণ জ্ঞান অর্জিত হয়, তাই জ্ঞানগত দিক থেকে প্রাকৃতিক শ্রেণীকরণ সার্বিক বিচারে মূল্যবান। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ যেহেতু ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য দ্বারা পরিচালিত হয়, কাজেই এই জাতীয় শ্রেণীকরণ তার মূল্য খুবই কম। আবার আমরা যেটা বলতে পারি যে প্রাকৃতিক শ্রেণীকরণ সর্বজনীন সত্য প্রতিষ্ঠা করে, এতে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ কি করে? অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণ বিশেষ সত্য প্রতিষ্ঠা করে থাকে, সেজন্য আমাদের জ্ঞানের পরিধিকে তেমন সমৃদ্ধ করে না। আমরা আরও যদি বলতে পারি, আমরা আরও এই এতে বলতে পারি সেটা হচ্ছে যে প্রাকৃতিক শ্রেণীকরণে যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আমরা করে থাকি, তা প্রাকৃতিকভাবেই বিভিন্ন বস্তুতে বিদ্যমান থাকে, আর আমরা নিজেদের ইচ্ছাকৃতভাবে সেগুলো করতে পারি না, ইচ্ছাকৃতভাবে সেগুলোর পরিবর্তন আমরা করতে পারি না। অন্যদিকে কৃত্রিম শ্রেণীকরণের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা যে পার্থক্যগুলো করি বা শ্রেণীকরণ করি, সেখানে ইচ্ছা মতো বা আমাদের মন মতো সেটা পরিবর্তন করতে পারি। এছাড়াও আরও অনেক বিভিন্ন পার্থক্য রয়েছে, তোমরা আরও বিস্তারিত পড়লে ভালোভাবে জানতে পারবে। যেহেতু তোমাদের সৃজনশীল পরীক্ষায় আসে, সেজন্য এই 6 থেকে 7টা পার্থক্যই ভালোভাবে লিখতে পারলে ভালো নাম্বার আশা করা যায়। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, প্রথম থেকে ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে অনেক সহজ হবে। এই অধ্যায়ের উপর আমার আর 3টি ক্লাস বাকি রয়েছে, পরবর্তীতে এই 3টি ক্লাস তোমাদের আপলোড করে দেওয়া হবে। তো আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো। না বুঝে থাকলে কমেন্টে জানাবে, আরও কোনো সাজেশনস থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, আর আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও।
যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদেরকে নোটিফিকেশন চলে যায়, সে আশাবাদ ব্যক্ত রেখেই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।